গুড মর্নিং সবাইকে। শুনতে পাচ্ছ আমার ভয়েস তোমরা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করবো নাকি ক্লাস শুরু করে দেবো? ঠিক আছে, ক্লাস শুরু করছি। হ্যাঁ, আচ্ছা দেখো, কালকে তোমাদের আমি পড়িয়েছিলাম যে ট্র্যাকিওস্টোমি, ঠিক আছে? তোমরা কিন্তু ট্র্যাকিওস্টোমি যেগুলো স্টার মার্ক করা আছে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, এগুলো কিন্তু ভালোভাবে পড়বে। আজকে দেখো, আজকে তোমাদের আমি ইন্টুইশন পড়াবো। তো ইন্টুইশন বলতে আমরা কি বুঝি? দ্য ইনসারশন অফ এ টিউব ইনটু এনি হলো অর্গান। আমাদের বডিতে যে হলো অর্গান গুলো রয়েছে, তো যে কোনো হলো অর্গানে যখন আমরা কোনো একটা টিউব ইনসার্ট করছি, সেই প্রসিডিওরকে আমরা কি বলছি? ইন্টুবেশন। ফর এক্সাম্পল, যেমন দেখো এখানে দেওয়া আছে যে এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশন, এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশন, ন্যাজোগ্যাস্ট্রিক ইন্টুবেশন, ন্যাজোট্র্যাকিয়াল ইন্টুবেশন এটসেট্রা, ঠিক আছে? তো এন্ডোট্র্যাকিয়াল ইন্টিউবেশন কাকে বলবো আমরা, কোন প্রসিডিওরকে বলবো? দ্য ইনসারশন অফ এনি এন্ডোট্র্যাকিয়াল টিউব থ্রু দ্য নোজ অর মাউথ ইনটু দ্য ট্র্যাকিয়া টু মেনটেন দ্য ওপেন এয়ারওয়ে। যখন আমরা কি করছি, নাক বা মুখের মধ্যে দিয়ে ট্র্যাকিয়াতে এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশন করছি, মানে ইনসার্শন করছি, মানে ইটি টিউব যে রয়েছে, ইটি টিউব যখন ইনসার্ট করছি নাক বা মুখের মধ্যে দিয়ে ট্র্যাকিয়াতে, কেন কি মেনটেন করছি আমরা? ওপেন এয়ারওয়ে মেনটেন করার জন্য। তো এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরকে আমরা বলছি এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশন। এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশন আমরা শর্ট পিরিয়ডের জন্য করে থাকি, কত 10 থেকে 14 দিনের জন্য, ঠিক আছে? দেন নেক্সট দেখো যে এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশন তো আমরা করছি, এই ক্ষেত্রে পেশেন্টের কি কমপ্লিকেশন হতে পারে? ড্যামেজ মিউকোসা অফ ল্যারিংস, ল্যারিংস এর যে মিউকোসা রয়েছে সেটা ড্যামেজ হতে পারে, অথবা ভোকাল কর্ডের ড্যামেজ হতে পারে, ঠিক আছে? যদি সেটা লঙ্গার দেন, মানে লং টাইম ধরে আমরা কি করে থাকি? ইন্টুবেট করে থাকি বা ইনসার্শন করে থাকি, কত? মোর দ্যান 10 to 14 ডেজ। মানে আমরা নর্মালি কত দিনের জন্য ইন্টুবেট করছি? 10 থেকে 14 দিন। কিন্তু যখনই 10 থেকে 14 দিন পার হয়ে অনেক দিন, মানে লং টাইম পর্যন্ত যদি আমরা নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ল্যারিংস এর মিউকোজা লেয়ার ড্যামেজ হতে পারে, অথবা ভোকাল কর্ডও ড্যামেজ হতে পারে, ঠিক আছে? তো নেক্সট দেখো যে এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশন আবার দু রকম, একটা হচ্ছে ওরোট্র্যাকিয়াল ইন্টুবেশন আর একটা হচ্ছে ন্যাজোট্র্যাকিয়াল ইন্টুবেশন। তো ওরোট্র্যাকিয়াল কখন বলবো? তোমরা প্রত্যেকেই জানো যে ওরো মিন্স হচ্ছে মাউথ, ওরাল ক্যাভিটি। তো ইনসার্টেড থ্রু মাউথ, যখন মুখের মধ্যে দিয়ে আমরা ইটি টিউব ইনসার্ট করছি, তখন সেই প্রসিডিওরকে বলছি আমরা ওরোট্র্যাকিয়াল ইন্টুবেশন। অ্যান্ড ন্যাসোট্র্যাকিয়াল যে টিউব কখন বলবো? যে ইনসার্টেড থ্রু নস্ট্রিল, যখন নাকের মধ্যে দিয়ে আমরা হচ্ছে ইটি টিউব ইনসার্ট করছি, তখন সেটাকে বলা হচ্ছে ন্যাসোট্র্যাকিয়াল ইটি টিউব, ঠিক আছে? The nasotracheal technique may be used without hyperextension of the necks. যখন আমরা নাকের মধ্যে দিয়ে ইটি টিউব ইনসার্ট করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নেক, সেটা হাইপার এক্সটেনশন করতে হচ্ছে না। এটা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি? পেশেন্ট সাসপেক্টেড অফ হ্যাভিং সার্ভাইকাল স্পাইন ট্রমা, যদি কোনো পেশেন্টের সার্ভাইকাল স্পাইনাল ট্রমা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই পেশেন্টের আমরা করতে পারি ন্যাসোট্র্যাকিয়াল টেকনিকে। আর কি, যে কোনো পেশেন্টে ধরো ওরাল ক্যাভিটিতে লেশন রয়েছে, মানে ঘা হয়েছে, মুখে ঘা হয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ন্যাসোট্র্যাকিয়াল টেকনিক ইউজ করে থাকি, ঠিক আছে? দেন নেক্সট দেখো পজিশন, এটা খুব ইম্পর্টেন্ট। যে পজিশন ডিউরিং ইন্টুবেশন, যখন আমরা পেশেন্টকে ইন্টুবেট করছি, তখন পেশেন্টকে আমরা কি পজিশন দেব? হেড টিল্ট, চিন লিফট ম্যানুভার ইফ নো এভিডেন্স অফ হেড অর সার্ভাইকাল স্পাইন ট্রমা। যদি পেশেন্টের কোনো রকম সার্ভাইকাল বা হেড ইনজুরি বা ট্রমা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হেড টিল্ট, চেন লিফট ম্যানুভার তোমাদেরকে এর আগে পড়ানো হয়েছে, ছবিও দেওয়া হয়েছিল, তোমরা আরেকবার দেখে নেবে, ঠিক আছে? যে হেড টিল্ট চেন লিফট ম্যানুভারটা কিরকম।
নেক্সট দেখো যে পারপাস, কোন কোন পারপাসে আমরা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করে থাকি বা করতে পারবো। টু প্রোভাইড মেকানিক্যাল ভেন্টিলেশন ফর এ শর্ট পিরিয়ড অফ 10 to 14 days। কোনো পেশেন্টকে আমরা শর্ট পিরিয়ডের জন্য মানে 10 থেকে 14 দিনের জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন প্রোভাইড করার জন্য আমরা এটি টিউব ইন্টিউবেশন করতে পারি। আর কি ফর সাকশনিং অফ এয়ারওয়ে, এয়ারওয়ে সাকশন করার ক্ষেত্রেও কিন্তু আমরা এটি টিউব পেশেন্টকে দিয়ে থাকি। আর কি ইনহেলেশন অ্যানেস্থেসিয়া অ্যান্ড অক্সিজেন, মানে ইনহেলেশনের মাধ্যমে যে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া প্রোভাইড করা হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এটি টিউব হচ্ছে ইন্টিউবেশন করে থাকি, ঠিক আছে, বা অক্সিজেন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা করে থাকি। দেন নেক্সট দেখো কিছু কিছু ড্রাগ রয়েছে, তো কিছু ড্রাগ যেমন দেখো এখানে যে ফর ইনস্টলেশন অফ সার্টেন ক্রিটিক্যাল কেয়ার ড্রাগ, মানে ক্রিটিক্যাল কেয়ার যে ড্রাগ কিছু রয়েছে যেমন লিডোকেন, এপিনেফ্রিন, অ্যাট্রোপিন, তো এই সমস্ত ড্রাগ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করে থাকি। দেন নেক্সট দেখো ক্যাপনোগ্রাফি, ক্যাপনোগ্রাফি বলতে আমরা কি বুঝি, এটা ইম্পর্টেন্ট, ক্যাপনোগ্রাফিটা একটু দেখে রাখবে সবাই, হ্যাঁ। Continuous recording of the concentration of carbon dioxide in inhaled and exhaled air, পেশেন্ট কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ইনহেল করছে বা এক্সহেল করছে সেটার যে কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি রেকর্ডিং করা হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ক্যাপনোগ্রাফি, ঠিক আছে। ক্যাপনোগ্রাফির মাধ্যমে আমরা আর কি এনশিওর করতে পারি, কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, যে টু এনশিওর দ্য এয়ারওয়ে অ্যাডজাস্ট, মানে এয়ারওয়ে ঠিকঠাক অ্যাডজাস্ট রয়েছে কিনা সেক্ষেত্রে আমরা ইনশিওর করতে পারি, যেমন হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব আর কারেক্টলি প্লেসড ইন দ্য ট্র্যাকিয়া, মানে ট্র্যাকিয়াতে এন্ডোট্রাকিয়াল টিউব ঠিকঠাক প্লেসমেন্ট হয়েছে কিনা সেটা দেখার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যাপনোগ্রাফি ইউজ করে থাকি, ঠিক আছে। অ্যান্ড নট দ্য এসোফেগাস, মানে এসোফেগাসে না গিয়ে ট্র্যাকিয়াতে ঠিকঠাক জায়গায় মানে অ্যাডজাস্ট হয়ে রয়েছে কিনা এটি টিউব, সেটা দেখার জন্য আমরা ক্যাপনোগ্রাফি করি, ঠিক আছে। দেন নেক্সট দেখো ইটি টিউব সাইজ, এটাও খুব ইম্পর্টেন্ট, ইটি টিউবের সাইজ। এখানে দেখো দুটো ফর্মুলা দেওয়া আছে, একটা এজ বিটুইন 6 to 12 ইয়ার্স, মানে 6 থেকে 12 বছর যদি থাকে কোনো পেশেন্টে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করে হচ্ছে ইটি টিউব সাইজটা বের করব। ইটি টিউব সাইজ ইজ ইকুয়াল টু এজ ডিভাইডেড বাই 4 প্লাস 4.5, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা যদিও ফর্মুলাটা আসে না কিন্তু তবুও তোমরা একটু দেখে রাখবে, হ্যাঁ। এই গেল 6 to 12 ইয়ার্স, আর বিলো 6 ইয়ার্স যদি 6 ইয়ার্স এর কম হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ইটি টিউব সাইজ ইজ ইকুয়াল টু এস বাই ডিভাইডেড 3 প্লাস 3.5। এবার নিচে দেখো যেটা তোমাদের মেইনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নর্মালি যে সাইজগুলো আমরা ইউজ করে থাকি নিউবর্ন অ্যান্ড ইনফ্যান্টদের ক্ষেত্রে কত 2.5 mm টু 4 mm, তাহলে নিউবর্ন বা ইনফ্যান্টদের ক্ষেত্রে আমরা 2.5 থেকে 4 mm হচ্ছে ইউজ করে থাকি, ঠিক আছে। 1 ইয়ারের ক্ষেত্রে কত 4 mm টু 4.5 mm। দেন নেক্সট দেখো চিলড্রেন আপ টু 10 ইয়ার্স, যদি কোনো চিলড্রেনের 10 বছরের বেশি হয় বয়স তাহলে সেক্ষেত্রে আমরা 7 mm টু 8 mm হচ্ছে ইউজ করি, ঠিক আছে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে মেনলি অ্যাডাল্ট চিলড্রেন, মানে এখানে সবগুলোই তোমাদের মনে রাখতে হবে, অ্যাডাল্টদের ক্ষেত্রে কত 8 mm টু 9.5 mm। এবার দেখো এখানে আমরা তো ইন্টিউবেশন করছি কিন্তু এখানে কিছু স্পেশাল পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যে কি কি করব আর কি কি করব না, ঠিক আছে। দেখো ফার্স্ট চেক কারেক্টলি প্লেসমেন্ট অফ টিউব বাই এক্স-রে, আমরা যে ইন্টিউবেশন করছি সেটা কারেক্ট প্লেসমেন্ট হয়েছে কিনা সেটা কোন প্রসিডিওরের মাধ্যমে আমরা জানতে পারবো, এক্স-রে এর মাধ্যমে। এখানে তোমাদের অপশন দিয়ে দিতে পারে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, এরকম দিয়ে দিতে পারে, তো কারেক্ট অ্যান্সার হবে এক্স-রে, ঠিক আছে। Then next দেখো অসকালটেট বোথ লাংস টু চেক এয়ার এন্ট্রি, আর কি করতে হবে যে বোথ লাংস অসকালটেট করতে হবে, স্টেথোস্কোপ দিয়ে সাউন্ড শুনতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো ইনফ্লেক্ট কাফ বাই গিভিং 5 to 10 cc এয়ার
টু সিল দ্য কাপ, মানে এন্ডোট্রাকিয়াল টিউবে যে কাপ একটা থাকে তোমরা দেখবে বেলুনের মতো একটা কাপ থাকে, সেখানে কতটা হচ্ছে 5 to 10 cc এয়ার আমাদের পুশ করতে হবে। কাপ প্রেসার শুড মনিটর 8 আওয়ারলি, আমরা যে কাপ প্রেসার দিচ্ছি এটা কতক্ষণ পর পর আমরা চেক করব, 8 আওয়ারলি পরপর মনিটর করব, ঠিক আছে। আর প্রেসার উইল নট বি এক্সিড 20 mm অফ এইচজি, প্রেসার কিন্তু 20 mm অফ এইচজির বেশি হবে না, ঠিক আছে। আর আমরা যে কাপ প্রেসার মেজার করছি কিসের মাধ্যমে, অ্যানেরয়েড প্রেসার ম্যানোমিটারের মাধ্যমে। তাহলে ম্যানোমিটার যে রয়েছে সেই ম্যানোমিটারের মাধ্যমে আমরা কিন্তু প্রেসার চেক করছি, ঠিক আছে। দেন নেক্সট দেখো আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যে সাকশন দ্য টিউব ফ্রিকোয়েন্টলি অ্যাট এ রেগুলার ইন্টারভাল, ইউজুয়ালি আমরা সাকশন করব পেশেন্টের কতক্ষণ পর পর, 4 আওয়ারলি, ঠিক আছে, 4 আওয়ারলি ইন্টারভালে আমরা সাকশন করব। নেক্সট দেখো রিসাসিটেশন মানে আম্বু ব্যাগ টু বি কেপ্ট অ্যাট দ্য বেডসাইড অফ এ ক্লায়েন্ট উইথ ইটি টিউব অর ট্র্যাকিওস্টমি, যদি কোনো পেশেন্টকে ইটি টিউব বা ট্র্যাকিওস্টমি করা হয় তাহলে সেক্ষেত্রে সবসময় একটা যেটা ট্রে সেট আপ রাখতে হবে বেডসাইডে, সেটা হচ্ছে রিসাসিটেশন ব্যাগ বা আম্বু ব্যাগ সবসময় রেডি রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসে। দেন দেখো নেক্সট এক্সটুবেশন বলতে আমরা কি বুঝি, এক্সটুবেশন মিন্স রিমুভাল অফ এ টিউব, যখন আমরা কি করছি ইনটুবেট মানে আমরা ইনসার্ট করছি, আর এক্সটুবেট মানে আমরা বের করে নিচ্ছি, যখন টিউব রিমুভাল করছি বের করে নিচ্ছি তখন সেই প্রসিডিউরকে বলছে এক্সটুবেশন। তো হাইপার অক্সিজেনেটেড দ্য ক্লায়েন্ট and suction the ET tube before and during extubation, এখান থেকে কোশ্চেন আসে যে বিফোর ডিউরিং এক্সটিউবেশন পেশেন্টকে কিরকম ইয়ে করতে হবে, মানে হাইপার অক্সিজেনেটেড হবে নাকি হাইপো অক্সিজেনেটেড করতে হবে, এরকম কোশ্চেন আসে। তো এখানে কি হবে যে হাইপার অক্সিজেনেটেড দ্য ক্লায়েন্ট, পেশেন্টকে আগে অক্সিজেন দিয়ে কি করতে হবে, হাইপার অক্সিজেনেটেড করতে হবে। যখন আমরা কি করব যে ইটি টিউব সাকশন করব বিফোর অ্যান্ড হচ্ছে ডিউরিং এক্সটিউবেশন, তাহলে ইটি টিউব সাকশন করার আগে এবং হচ্ছে ডিউরিং এক্সটিউবেশন যখন আমরা রিমুভ করে নেব টিউব তখনও হচ্ছে হাইপার অক্সিজেনেট করে রাখতে হবে পেশেন্টকে, ঠিক আছে। হ্যাঁ মানসী বলো কি কোশ্চেন। মানসী মন্ডল বলো কি কোশ্চেন। দেখো ক্যাপনোগ্রাফি আর হচ্ছে এক্স রে এর মধ্যে মানে মেন তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে এক্স রে, ঠিক আছে। এক্স রে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের প্লেসমেন্টটা একদম অ্যাকুরেট ঠিক জায়গায় হয়েছে কিনা, ফার্স্ট প্রায়োরিটি হবে এক্স রে। আর ক্যাপনোগ্রাফিতে আমরা দেখতে পাবো যে কন্টিনিউয়াস যে হচ্ছে রেকর্ডিং আমরা, ঠিক আছে, কন্টিনিউয়াস যে রেকর্ডিং সেটা আমরা হচ্ছে এখানে তোমার এখানে কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি যদি তোমার হচ্ছে মানে ইনসারশনের যে প্লেসমেন্ট সঠিক প্লেসমেন্টটা হবে, অ্যান্সার হবে এক্স রে। আর যদি বলে এখান থেকে কোশ্চেন আসে ক্যাপনোগ্রাফি থেকে এরকম কোশ্চেন আছে, ওখান থেকে এরকম আসবে না যে এয়ারওয়ে অ্যাডজাস্টেন্ট হয়েছে কিনা, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এক্স রে হবে আর হচ্ছে কন্টিনিউয়াস রেকর্ডিং এর ক্ষেত্রে ক্যাপনোগ্রাফি হবে, ঠিক আছে। হ্যাঁ 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 অন্তরা হাইড্রোকট দেওয়া হয়। নেবুলাইজ করা হয়। সৌম্যদীপ ঠিক বলেছে যে কার্বন ডাইঅক্সাইড রেকর্ডিং এর জন্য ক্যাপনোগ্রাফি আর কারেক্ট প্লেসমেন্টের জন্য হচ্ছে এক্স রে। অ্যান্সার এটাই হবে। হ্যাঁ
না মানসী, তুমি যে তোমার হচ্ছে ইটি টিউব আর ট্র্যাকিওস্টমি আলাদা। ট্র্যাকিওস্টমি মানে কি, ট্র্যাকিয়াতে ওস্টমি, ওস্টমি মানে ওপেন করা, ঠিক আছে, সার্জিক্যালি ওপেন করা হচ্ছে। কিন্তু ইটি টিউব কি করা হচ্ছে বলতো, ইনসার্শন করা হচ্ছে, ইনসার্ট করা হচ্ছে ট্র্যাকিয়াতে। এখানে কিন্তু ইটি টিউবের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ওপেনিং করা হচ্ছে না। আচ্ছা, এক্সটুবেশন বোঝা গেছে সবার? দেখো নেক্সট এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যে প্লেস দ্য ক্লায়েন্ট ইন সেমি ফাউলার পজিশন। তাহলে যখন আমরা পেশেন্টকে এক্সটুবেশন করব, মানে টিউব রিমুভাল করব, তখন পেশেন্টকে আমরা কি ধরনের পজিশন দেব? সেমি ফাউলার পজিশন, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। দেন দেখো ডিফ্লেক্ট দ্য কাপ ডিউরিং এক্সটুবেশন। যখন আমরা এক্সটুবেশন করছি তখন ডিফ্লেক্ট করছি কাপ, মানে কাফে যে আমরা হচ্ছে 5 to 10 cc যে এয়ার পুশ করেছিলাম, সেটা আমরা কি করব, সিরিঞ্জের মাধ্যমে বের করে নেব। এই যে বের করার প্রসেস, এটাকে বলা হচ্ছে ডিফ্লেক্ট করা, ঠিক আছে। আর কি দেখো, যে রিমুভ দ্য টিউব জেন্টলি ডিউরিং পিক ইন্সপিরেশন উইথ ডুইং সাকশনিং। মানে কি, কখন কিভাবে আমরা বের করব, যে জেন্টলি টিউবটাকে বের করব পেশেন্টকে, তখন কি বলতে হবে, যে পিক ইন্সপিরেশন মানে হচ্ছে নিঃশ্বাস নিতে বলতে হবে, ঠিক আছে, একটা জোর নিঃশ্বাস নিতে বলতে হবে। আর তার সাথে কি করতে হবে, সাকশনিং করতে হবে। দেন দেখো ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু কাফ এন্ড ডিপ ব্রিথ টু রিমুভ অ্যাকুমুলেটেড সিক্রেশন। যে অ্যাকুমুলেটেড সিক্রেশন রয়েছে সেটাকে বের করার জন্য পেশেন্টকে এনকারেজ করতে হবে কাপ অ্যান্ড ডিপ ব্রিথিং এর জন্য। ফ্রম দ্য থ্রোট আফটার ইন্টুবেশন, তাহলে কোথা থেকে, থ্রোট থেকে আফটার ইন্টুবেশন, ঠিক আছে, ইন্টুবেশন করার পর। নেক্সট দেখো এখানে দেওয়া আছে সাকশন ক্যাথেটার সাইজ। এটাও খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে সাকশন করছি তার কি কি সাইজ রয়েছে। ফর ইনফ্যান্টদের ক্ষেত্রে সাকশন ক্যাথেটারের সাইজ কত, 5 to 6 ফ্রেঞ্চ। চিলড্রেনদের ক্ষেত্রে 6 to 10 ফ্রেঞ্চ। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু 10 to 18 ফ্রেঞ্চ। অ্যাডাল্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, অ্যাডাল্ট আর হচ্ছে ইনফ্যান্টদের ক্ষেত্রে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে, এই দুটো তোমাদের মনে রাখতেই হবে, তার সাথে চিলড্রেনটাও একটু দেখে রাখবে। দেন নেক্সট দেখো আর একটা নিউ টপিক, যে লাম্বার পাংচার। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে প্রতি বছর। দেখো এ প্রসিডিওর টু গেইনিং এন্ট্রি ইনটু দ্য subarachnoid space of the meningeal sac below the end of the spinal cord with a hollow needle. লাম্বার পাংচার, যেটাকে আমরা শর্টে বলছি এলপি, ঠিক আছে, এটা এটা একটা প্রসিডিওর। আচ্ছা, লাম্বার পাংচার বলো তো তোমরা, যে স্টেরাইল প্রসিডিওর নাকি ক্লিন প্রসিডিওর? স্টেরাইল প্রসিডিওর। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে সাবঅ্যারাকনয়েড যে স্পেস রয়েছে আমাদের ম্যানিনজিয়াল যে স্যাকে যে সাবঅ্যারাকনয়েড স্পেস রয়েছে, সেখান থেকে যেটা কি রয়েছে এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড, মানে স্পাইনাল কর্ডের এন্ডের দিকে থাকছে, সেখানে যখন একটা হলো নিডল ইনসার্ট করে সেই হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটাকে বের করা হচ্ছে যে প্রসিডিওরের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে লাম্বার পাংচার, ঠিক আছে। বোঝা গেল লাম্বার পাংচার? হ্যাঁ, হাই স্টেরাইল মেনটেন করতে হয় মানুষ।
ঠিক আছে, দেখো এবার নর্মাল সাইট, এই সাইটটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে, যে কোন সাইটে আমরা লাম্বার পাংচার করব। বিটুইন থার্ড অ্যান্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রা ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টদের ক্ষেত্রে কোথায়, থার্ড অ্যান্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রা থেকে, ভার্টিব্রাতে আমরা হচ্ছে লাম্বার পাংচার করব। আর চাইল্ডদের ক্ষেত্রে ফোর্থ অ্যান্ড ফিফথ লাম্বার ভার্টিব্রা। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসেই আসে। আচ্ছা জয়া আরেকবার বলবেন। আচ্ছা জয়া বলো আরেকবার, কি বলবো মানে ডেফিনেশনটা লাম্বার পাংচার। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, লাম্বার পাংচার বলতে কি বুঝি, লাম্বার পাংচার একটা স্টেরাইল প্রসিডিওর, ঠিক আছে। প্রসিডিওরটা কিরকম হয়, যে আমাদের যে সাব অ্যারাকনয়েড স্পেস রয়েছে, ঠিক আছে, সাব অ্যারাকনয়েড স্পেস যেটা মেনিনজিয়াল স্যাক রয়েছে, আমাদের যে মেনিনজিয়াল স্যাক, মানে বুঝতে পারছো, স্যাক মানে একটা থলির মতো, মানে যে স্পেস। তো সাব অ্যারাকনয়েড যে স্পেস রয়েছে সেখানে কিছু সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। এইবার সেই ফ্লুইডটা আমরা কালেক্ট করি কোথায়, স্পাইনাল কর্ডের এন্ডে। আমাদের যে স্পাইনাল কর্ড মানে মাথা থেকে একদম কোমরের যে পোর্শনটা রয়েছে স্পাইনাল কর্ড, সেখানে গিয়ে শেষ হচ্ছে। তো সেই পজিশনে মানে হচ্ছে, যদি তোমরা বলো অ্যাডাল্টদের হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ ভার্টিব্রা হবে লাম্বার ভার্টিব্রা, আর চাইল্ডদের ক্ষেত্রে ফোর্থ অ্যান্ড ফিফথ ভার্টিব্রা। তো সেই পজিশনে যখন কি করা হচ্ছে, একটা হলো নিডল দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটাকে বের করা হচ্ছে, ঠিক আছে। সেই যে প্রসিডিওর, এই প্রসিডিওরটাকে বলা হচ্ছে লাম্বার পাংচার। মেন কথা হচ্ছে এখানে দেখো, লাম্বার পাংচারের মধ্যেই ঢুকে আছে যে লাম্বার ভার্টিব্রা যে রয়েছে সেটাকে পাংচার মানে ফুটো করার যে প্রসিডিওর, সেটাকেই বলা হচ্ছে লাম্বার পাংচার। বোঝা গেছে? আচ্ছা এইবার দেখো এখানে পজিশন, আমরা কি কি পজিশন দেব পেশেন্টকে, কি ধরনের পজিশন দেব যখন আমরা লাম্বার পাংচার করব। ডিউরিং প্রসিডিওর প্লেস দ্য পেশেন্ট অন হিজ লেফট সাইড, পেশেন্টকে আমরা লেফট সাইডে পজিশন দেব। অ্যাট দ্য রাইট এজ অফ দ্য বেড, বেডের রাইট সাইডে পেশেন্টের কিরকম পজিশন থাকবে, লেফট সাইডে, ঠিক আছে। ফর এক্সামাইনিং টেবিল উইথ হাইপার ফ্লেকশন অফ দ্য স্পাইন, তাহলে স্পাইনটা কিরকম থাকবে, হাইপার ফ্লেকশন মানে সি শেপ পজিশন থাকবে। এখানে মেইনলি তোমাদের যেটা মনে রাখতে হবে, যে লেফট সাইডে কি রকম থাকবে, সি শেপ পজিশনে থাকবে, অথবা ল্যাটারাল রিকমেন্ডেড পজিশন থাকবে, ঠিক আছে। এই দুটো মনে রাখবে, যে সি শেপ পজিশন অথবা ল্যাটারাল রিকমেন্ডেড পজিশন। লাম্বার পাংচার প্রসিডিওর কোন কোন ক্ষেত্রে ইন্ডিকেশন, মানে কোন কোন ক্ষেত্রে আমরা করব। টু অবটেন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ফর অ্যানালাইসিস, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যে রয়েছে সেটা অ্যানালাইসিসের জন্য আমরা হচ্ছে লাম্বার পাংচার প্রসিডিওর করে থাকি। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থেকে আমরা কি জানতে পারি, ধরো কোনো পেশেন্টের সিভিয়ার হেডেক হচ্ছে, তো কি কারণে হেডেক হচ্ছে সেটা অ্যানালাইসিস করার জন্য, বা সিভিয়ার হেডেক ডায়াগনোসিস করার জন্য কিন্তু সিএসএফ হচ্ছে এক্সামিনেশন বা অ্যানালাইসিস করা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমরা লাম্বার পাংচার করতে পারি। আর কি, ফর সাসপেক্টেড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন, যে সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেমে কোনো ইনফেকশন হয়েছে কিনা, বা লেশন ঘা হয়েছে কিনা, বা ব্লিডিং হচ্ছে কিনা, এগুলো জানার জন্য কিন্তু আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করি, ঠিক আছে। দেন নেক্সট দেখো, টু অ্যাডমিনিস্টার ড্রাগস টু দ্য ব্রেন অর স্পাইনাল কর্ড, তাহলে আমাদের যে ব্রেন বা স্পাইনাল কর্ড রয়েছে সেখানে কিছু কিছু ড্রাগ আমরা অ্যাডমিনিস্টারের ক্ষেত্রেও হচ্ছে লাম্বার পাংচার করে থাকি, যেটা তোমরা প্রত্যেকেই জানো, যে অ্যানেস্থেসিয়া পেশেন্টকে দেওয়া হয়, কোনো পেশেন্টকে অপারেশনে নিয়ে যাওয়ার আগে কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ঠিক আছে, মানে ওটি করার আগে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যানেস্থেসিয়ার মাধ্যমে লাম্বার পাংচারের মাধ্যমে কিন্তু অ্যানেস্থেসিয়া ড্রাগ দেওয়া হয় বা কেমোথেরাপিউটিক এজেন্ট দেওয়া হয়ে থাকে। আর কি, টু রিলিভ দ্য এক্সেস প্রেসার অফ দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অর ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের এক্সেস যে প্রেসার, সেই প্রেসারটাকেও হচ্ছে রিলিভ করার জন্য কিন্তু লাম্বার পাংচার করা হয়, ঠিক আছে।
দেন নেক্সট দেখো, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তাহলে যদি কোনো পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লাম্বার পাংচার করতে পারবো না, এটা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। অ্যান্ড ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ, যদি কোনো পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা লাম্বার পাংচার করতে পারবো না। কারণ কি? বিকজ র্যাপিড ডিক্রিজ ইন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রেশার মে কজ ব্রেন হার্নিয়েশন। কারণ কি? যদি র্যাপিড ডিক্রিজ হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রেশার, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রেনে হার্নিয়েশন হতে পারে, ঠিক আছে, মানে হার্নিয়া যেটাকে বলা হয়। দেন নেক্সট দেখো, সাম নর্মাল ভ্যালু অফ সিএসএফ এর নর্মাল ভ্যালু কি, মানে কতটা আমরা রিমুভ করতে পারবো, মানে কতটা নিতে পারবো লাম্বার পাংচারের মাধ্যমে আমরা সিএসএফ কতটা বের করতে পারবো নর্মাল, ঠিক আছে। রিমুভ 2 to 3 ml সিএসএফ ফর এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশনের জন্য আমরা কতটা নিতে পারবো, যে 2 থেকে 3 ml আমরা নিতে পারবো, তার বেশি কিন্তু আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করতে পারবো না, ঠিক আছে। দেন নেক্সট দেখো, যে সুগার, এখানে বলেছে যে সুগার 45 to 60 mg পার 100 ml। তাহলে পার 100 ml এ কতটা, 45 থেকে 60 mg যদি সুগার থাকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যে ডিক্রিজ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। মানে যে সিএসএফটা বের করলে তার মধ্যে আমরা কি দেখছি, সুগার লেভেলটা দেখছি, যে 45 to 60 mg যদি 100 ml এ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিক্রিজ হচ্ছে। আর ক্লোরাইড কত, 720 to 750 mg পার 100 ml। পার 100 ml এ 720 থেকে 750 যদি ক্লোরাইড থাকে, তাহলে সেক্ষেত্রে ডিক্রিজ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। প্রোটিন কত, 100 ml এ 30 to 45 mg, increase in degenerative disease or brain tumor or bacterial or viral infection। এইটা মনে রাখতে হবে যে প্রোটিন কতটা থাকছে, যদি 100 ml এ 30 থেকে 45 mg থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের ডিজেনারেটিভ ডিজিজ, মানে ডিজেনারেটিভ ডিজিজ কি হবে, ইনক্রিজ হবে, বেড়ে যাবে, মানে ব্রেনে টিউমার হতে পারে, ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হতে পারে। মানে এটাকে ইন্ডিকেট করছে যে ব্রেন টিউমার বা ব্যাকটেরিয়াল আর ভাইরাল যে ইনফেকশন, এটা ইন্ডিকেট করছে কত, প্রোটিন যদি 30 to 45 mg পার 100 ml এ থাকে, তাহলে সেক্ষেত্রে। আর সিএসএফ প্রেসার কত থাকছে, যে 50 to 175 mm অফ H2O or 6 to 13 mm of Hg। যদি 6 থেকে 13 mm of Hg থাকে, তাহলে এটা কি ইন্ডিকেট করছে, যে ইনক্রিজ ইনটু মেনিনজাইটিস, মানে মেনিনজিসে কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে, এটা ইন্ডিকেট করছে। দেন নেক্সট দেখো, কিছু কিছু প্রিকশন আমাদের নিতে হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করার ক্ষেত্রে। এমটি দ্য ব্লাডার অ্যান্ড অবটেন ইনফর্মড কনসেন্ট বিফোর প্রসিডিওর। যখন আমরা প্রসিডিওর করব, তখন পেশেন্টকে কিন্তু অবশ্যই কনসেন্ট নিতে হবে পেশেন্টের কাছ থেকে, আর পেশেন্টের ব্লাডার এমটি করতে বলতে হবে। তো নেক্সট দেখো, আফটার দ্য প্রসিডিওর, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আফটার দ্য প্রসিডিওর, যখন তোমাদের প্রসিডিওর কমপ্লিট হয়ে গেল, তখন অ্যাজ এ নার্স কি তোমার রেসপন্সিবিলিটি রয়েছে। তাহলে অ্যাসেস ভাইটাল সাইন, তাহলে ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, যে ভাইটাল সাইন অ্যাসেস করতে হবে, তার সাথে কি নিউরোলজিক্যাল স্ট্যাটাসও চেক করতে হবে, ঠিক আছে। নিউরোলজিক্যাল স্ট্যাটাস লাইক সাইন্স অফ প্যারালাইসিস, যে পেশেন্টের প্যারালাইসিস হলো কিনা তার সাইন, উইকনেস হচ্ছে কিনা পেশেন্টের, লস অফ সেন্সেশন ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস, যে লোয়ার এক্সট্রিমিটিস মানে পা, এগুলোতে যদি কোনো সেন্সেশন কি হচ্ছে, লস হচ্ছে, তাহলে সেটা তোমাদের দেখতে হবে, হ্যাঁ। দেন নেক্সট দেখো, এখানে আরেকটা যেটা, যে ইফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রেসার ইজ এলিভেটেড, যদি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রেসার এলিভেটেড হয়, মানে বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দ্য পেশেন্টস নিউরোলজিক্যাল স্ট্যাটাস শুড বি অ্যাসেসড এভরি 15 মিনিট ফর 4 আওয়ার। এখান থেকে কোশ্চেন আসে, যে পেশেন্টের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রেসার এলিভেটেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের নিউরোলজিক্যাল স্ট্যাটাস
কতক্ষণ পর পর আমরা অ্যাসেস করব। তাহলে এভরি 15 মিনিটস ফর 4 আওয়ার, মানে 4 ঘন্টা ধরে করব। কতক্ষণ পর পর? 15 মিনিট পর পর। তাহলে 15 মিনিট পর পর আমাকে 4 ঘন্টা অ্যাসেস করতে হবে, ঠিক আছে। দেন নেক্সট দেখো যে পাংচার সাইট শুড বি চেকড আওয়ারলি ফর 4 আওয়ার। আমরা যে সাইটে পাংচার করলাম, মানে হচ্ছে লাম্বার পাংচার করলাম যে সাইটে, সেই সাইটটা আমরা কতক্ষণ পর পর চেক করব? 4 আওয়ার, ঠিক আছে। মানে আওয়ারলি 1 ঘন্টা পর পর চেক করব। কতক্ষণ ধরে? 4 ঘন্টা ধরে, ঠিক আছে। 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1 ঘন্টা করে আমরা চেক করব, মানে আওয়ারলি 1 ঘন্টা পর পর। দেন ফর 24 আওয়ার্স, তারপর কি? তাহলে প্রথম 4 ঘন্টা আমরা কি করলাম? 1 ঘন্টা পর পর চেক করলাম। তারপর 24 ঘন্টা পর, ঠিক আছে, কি আমরা অ্যাসেস করব? যে সাইটটা আমরা যে দেখছি সেটা কি দেখার জন্য আমরা দেখব? অ্যাসেসিং রেডনেস, যে লাম্বার সাইট যেখানে লাম্বার পাংচার করা হলো সেই সাইটে কোনো রেডনেস হয়েছে কিনা, সোয়েলিং অর ড্রেনেজ, মানে সোয়েলিং হচ্ছে কিনা বা ড্রেনেজ হচ্ছে কিনা, কিছু ফ্লুইড ড্রেনেজ হচ্ছে নাকি, সেগুলো আমাদের দেখতে হবে। আর কি এখানে দেখো আরেকটা, যেটা দ্য পেশেন্ট শুড রিমেইন ইন বেড ইন এ সুপাইন পজিশন। এখান থেকে কোশ্চেন আসে যে লাম্বার পাংচার করার পর পেশেন্টকে আমরা কি ধরনের পজিশন দেব? তো সুপাইন পজিশন দেব। or with the head elevated no more than 30 degree for 4 to 12 hour। আর পেশেন্টের কি হেড এলিভেটেড থাকবে কত? 30 ডিগ্রির বেশি কিন্তু এলিভেটেড থাকবে না। কতক্ষণের জন্য? 4 to 12 আওয়ার, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের তোমাদের হচ্ছে কি কি টপিক কভার হলো বলো তো? ফান্ডামেন্টাল থেকে কোন কোন টপিক কভার হয়েছে আর কি কি বাকি আছে ম্যাম? মনে আছে তো? হ্যাঁ বলো বলো। ম্যাম বলছিলাম ওই সুগার, ক্লোরাইড, প্রোটিন, ওগুলো হচ্ছে যে সিএসএফ এর রিপোর্টে আমরা দেখি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএসএফ যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা আমরা বের করছি, ওর মধ্যে সুগার, ক্লোরাইড, প্রোটিন এগুলো থাকে। এবার আমরা মানে সুগার আর ক্লোরাইডে সে মানে কি হচ্ছে বলতো, সুগার ক্লোরাইড যদি প্রেজেন্ট থাকে, যেমন ধরো এখানে দেওয়া আছে যে 45 to 60 mg যদি থাকে 100 ml এ, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। ক্লোরাইডও ঠিক সেরকমই, যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিক্রিজ হচ্ছে মানে কমছে, ঠিক আছে। আর প্রোটিন যদি বেশি থাকে, তাহলে মানে বেশি বলতে 30 to 45 mg per 100 ml থাকে, তাহলে মানে প্রোটিন প্রেজেন্ট মিন্স হচ্ছে তোমার ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন প্রেজেন্ট আছে, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা আমাকে বলো যেগুলো টপিক কভার হয়ে গেছে তোমাদের, যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসে, সেগুলো কিন্তু আমি আগে কভার করে দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে আচ্ছা, এথিক্স অফ নার্সিংটা পড়াবো, ওটা লাস্টের দিকে পড়াবো। হ্যাঁ, ওটাও ইম্পর্টেন্ট কিন্তু লাস্টে পড়াবো। তার আগে তার থেকে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে করিয়ে দেবো। আচ্ছা, আমি বলছি তোমরা একবার মিলিয়ে নাও। হ্যাঁ, তোমাদের সিপিআর হয়ে গেছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে, নার্সিং প্রসেস হয়ে গেছে, ভাইটাল সাইন হয়ে গেছে, আইভি ইনফিউশন হয়ে গেছে, ঠিক আছে। শুধু ব্লাড ট্রান্সফিউশনটা বাকি আছে। তোমরা আগে ব্লাডটা পড়ে নাও, ঠিক আছে, না হলে কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য আমি ওটা এখন মানে ডিউ রেখেছি পড়ানোটা। বেডসোর, ম্যাডাম এনিমা, আজকে নোটটা ব্লাড, পাঠান। শুনতে পেলাম না, আরেকবার বলো। আজকে নোটটা ম্যাডাম যেটা পড়াচ্ছেন ওটা পাঠান নাই গ্রুপে আর কি। ও আচ্ছা আচ্ছা, পিডিএফটা দেওয়া হয়নি, কালকে দেওয়া হয়েছিল, কালকে পাওনি তোমরা, কালকের পিডিএফ এটা, হ্যাঁ ম্যাম, ঠিক আছে আছে। আমি গ্রুপে আরেকবার পিডিএফটা। ঠিক করে আছে। দেবো। আচ্ছা। হ্যাঁ, গ্রুপে দেখবে, না হলে রিসেন্ড করে দেবো আবার। আচ্ছা, তোমাদের নেক্সট আমি ইন্টিগ্রেশন হয়ে গেল আজকে। এবিজি অ্যানালাইসিসটা পড়িয়ে দেবো, একদম ছোট আছে, ওখান থেকে ইম্পর্টেন্ট শুধু কিছু পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে। আর ওয়াটার সিল ড্রেনেজ পড়াবো, গ্যাভেজ,
মানে গ্যাস্ট্রিক গ্যাভিয়াস ল্যাভিসটা পড়িয়ে দেবো, এথিক্যাল ইস্যু মানে নার্সিং যেটা এথিক্সটা, আর থেরাপিউটিক পজিশন, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর 2 দিনের মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু এমসিকিউ গুলো বেশি করে পড়ো, বেশি দিন নেই আর এক্সাম। ঠিক আছে? ম্যাম ভেন্টিলেশনটা বাকি আছে। হ্যাঁ, ভেন্টিলেশন বাকি আছে। আচ্ছা, তোমরা পড়ছো তো, এমসিকিউ প্র্যাকটিস করছো? যে টপিক গুলো হয়ে যাচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করছো? আমি সব টপিক কমপ্লিট করার পর কিন্তু এক্সাম নেবো একটা, হ্যাঁ? আমি নেবো না, স্যার নেবেন, আমি স্যারকে বলে দেবো। কোলোস্টমি, তারপর থোরাসিনথেসিস, লিভার বায়োপসি, এইগুলো কি দেখতে হবে? ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, যদি তোমরা বলো তাহলে আমি পড়িয়ে দেবো, ওখান থেকে সেরকম কোশ্চেন আসে না। কোলোস্টমিটা একটু হলেও হালকা ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে কোলোস্টমিতে কি পড়াবো তোমাদের? যদি বলো তাহলে পড়িয়ে দেবো। হ্যাঁ ম্যাম পড়িয়ে দেবেন, একটু করে নলেজটা দেখা ভালো, যদি বাই চান্স চলে আসে একটু নলেজটা থাকা আচ্ছা, ভালো। ঠিক আছে, ঠিক আছে। ম্যাম আজকে যে কোলোস্টমি, ইয়েটা হলো, মানে আমাদের ইটি টিউব ইনসার্শনটা হলো, ওখানে ওই ভ্যাপটা, ওই ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ওটা যদি একটু বলে দিতেন তাহলে হ্যাঁ ভালো ওটা, হতো। ওইটা তোমার নেক্সট ডে তে পড়িয়ে দেবো, ঠিক আছে? ভ্যাপটা, ঠিক ওটাও আছে, বোঝার ব্যাপার। তারপর হ্যাঁ, ওটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার ক্যাথেটারাইজেশন, সাকশন প্রসিডিওর, এইগুলো ওগুলো তো এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সেরকম আর ওই আসে না। স্পিল ম্যানেজমেন্ট বা নিডল স্টিক ইনজুরি হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, প্রোটোকল হ্যাঁ, গুলো হয় ওগুলো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা পড়িয়ে দেবো তোমাদের। স্কিল আর ম্যানেজমেন্ট থেকেও অ্যাসেপটিক টেকনিক যেগুলো আছে না, মেডিকেল অ্যাসেপসিস, সার্জিক্যাল অ্যাসেপসিস, ওই ক্লিনিং, ডিসইনফেকশন, ওইগুলো। হ্যাঁ, ওখান থেকে ধরো তোমার সেরকম আসে না কোশ্চেন, তোমার কিছু কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো আসছে না সেটার উপর বেসিস করে তোমাদেরকে আর কি ক্লিয়ার করে দেবো, হ্যাঁ? ম্যাম ম্যাম পজিশন গুলো। হ্যাঁ, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই ইম্পর্টেন্ট ওটাও। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আর আছে, বিভিন্ন তোমাদের যে তাহলে আর পজিশন গুলো হয়, সেই পজিশন গুলো। হ্যাঁ, হ্যাঁ, ওটা বাকি আছে, তোমাদের বললাম যে থেরাপিউটিক পজিশন বাকি আছে। ঠিক আছে ম্যাম, হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা পড়ো ভালো করে, হ্যাঁ? থ্যাংক ইউ, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করবে প্রত্যেকে, হ্যাঁ? ঠিক আছে ম্যাম। হুম।